হ্যালো 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 সকল বাংলা স্টুডেন্টকে টপল বাংলাতে স্বাগত জানাই। আজকে একটা নতুন সিরিজ শুরু করছি আমরা, যে সবাই একসাথে আর নয় ফিজিক্সে ভয়। এবার আমরা কোশ্চেন আনসার সিরিজে মারবো বিশাল ছয়। ঠিক আছে, নিত কে এর কি হয়ে যেত, এটা যদি মিটার হয় তাহলে কে হয়ে যাবে 1 বাই মিটার। তাহলে কে এর যেটা হবে, কে এর মাত্রা হবে 1 বাই মিটার মানে এল ইনভার্স, আর ওমেগার মাত্রা হবে 1 বাই সেকেন্ড মানে 1 বাই টি ইনভার্স। সো ওমেগার মাত্রা হয়ে যাবে টি ইনভার্স, ওমেগার মাত্রা হয়ে যাবে টি ইনভার্স। সো m0 l0 টি ইনভার্স এগেন সি এগেন চেন্নাই। বলছে কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী একটি ফোটন কণিকার শক্তি ই। একটি ফোটন আছে, ফোটন মানে তোমাদের যে আলো, আমাদের আলো চ্যাপ্টার পড়লে বুঝতে পারবে। আলোকে আমরা একটা এনার্জি প্যাকেট হিসেবে ধরি, লাইটকে আমরা এনার্জি প্যাকেট হিসেবে ধরি। সেই লাইট কোয়ান্টা বা ফোটনস হিসেবে আমাদের কাছে পৌঁছয়, এক একটা প্যাকেটসের মতো আমাদের কাছে পৌঁছয়। সেই প্যাকেটগুলোকে কি বলা হয়, ফোটনস বলা হয়। ঠিক আছে, ধরে না তোমাকে লাইট ভরে যেরকম আমুলের প্যাকেট আছে, দুধের প্যাকেট, সেইভাবে ওই প্যাকেটের মধ্যে আলো আছে, নিয়ে তোমাকে ছোড়া হচ্ছে, সেই এক একটা প্যাকেটকে ফোটনস বলা হয়। ঠিক আছে, সো এখানে ফোটনের শক্তি যেটা দেওয়া আছে সেটা ই। তো শক্তি আমাকে দিয়েছে, শক্তি দিয়েছে, এর কম্পাঙ্ক নিউ দেওয়া আছে। কম্পাঙ্ক এটা হচ্ছে কম্পাঙ্ক, ঠিক। ই ইকুয়ালস টু এইচ মিউ, ঠিক। এইচ এর মাত্রা কি হবে, এইচ এর মাত্রা কি হবে? তো কম্পাঙ্ক মানে কি হয়ে যায়, এক সেকেন্ডে কতগুলো তৈরি হয়, কতগুলো তরঙ্গ তৈরি হয় কোনো একটা জায়গা থেকে। কোনো একটা তরঙ্গ যেখান থেকে তৈরি হচ্ছে, সেই তরঙ্গ এক সেকেন্ডে কতগুলো তরঙ্গ তৈরি হচ্ছে। ঠিক আছে, সো কম্পাঙ্ক হয়ে যায় 1 বাই সময়কাল, কম্পাঙ্ক, ঠিক, 1 বাই সময়কাল হয়ে যায়। সো 1 বাই টি। সো কম্পাঙ্কের মাত্রা যেটা হয় সেটা হয়ে যায় টি ইনভার্স। আর এর মাত্রা শক্তি আমি জানি, শক্তি মানে কার্য মানে প্রযুক্ত বল mL/t-2 আর হয়ে যায় সাথে এল। ঠিক আছে, সো mL²t-2। সো এটা এই পাশে আছে লেফট সাইডে, রাইট সাইডে এইচ এর মাত্রা আর টি ইনভার্স। ঠিক, সো এই পাশে নিয়ে চলে এসো টি ইনভার্স, আর ওটা মিলে mL²t-1 হয়ে যাবে। সো mL²t-1, mL²t-1, অপশন বি ফর বোম্বে। কোশ্চেন নাম্বার 12, একটি সরল দোলনের দোলনকাল টি দেওয়া আছে। একটি সরল দোলকের দোলনকাল টি দেওয়া আছে, তার মানে এটা সময়। আর ভর দেওয়া আছে এম, দৈর্ঘ্য দেওয়া আছে এল, মানে একটি কি আছে, দোলক আছে, তার এল এম, আর সময়কাল যেটা লাগে সেটা কি হয়ে যায়, এটা। ঠিক, দিয়ে বলছে যে এখানে টি সমান কে এম এক্স এল ওয়াই জি জেড। ঠিক, এটা দেওয়া আছে, দিয়ে অপশানগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো এটা আমরা প্রুভ করেছিলাম, এটা আমরা থিওরিতে প্রুভ করেছিলাম। তো তোমাদেরকে মানে যদি মনে থাকে, দেখবে তোমাদের এই অপশানটা এটা এসেছিল, আন্ডাররুট কে ইন্টু এল বাই জি। টাইম পিরিয়ড যেটা হয় মনে রেখে দাও, কারণ যখন তোমরা দোলক চ্যাপ্টার পড়বে, তোমরা যখন পরে এই চ্যাপ্টারটা পড়বে তখন এটা মনে রাখতেই হবে। সময়কাল কি হয়ে যাবে, আন্ডাররুট 2 পাই, অ্যাকচুয়ালি কে হয়ে যায় 2 পাই, এল বাই জি হয়, এটা মনে রেখে। তো তার মানে এটা আমি দেখতে পাচ্ছি যে কে এল হাফ হয়ে যাচ্ছে আর জি মাইনাস হাফ হয়ে যাচ্ছে, যেখানে এম আমার 0 হয়ে যাবে। তার মানে এক্স হয়ে যাবে 0, এল হয়ে যাবে, ওয়াই হয়ে যাবে হাফ, আর জেড হয়ে যাবে মাইনাস হাফ, জেড হয়ে যাবে মাইনাস হাফ। এবার অপশান চেক করে নাও। So option D for Delhi, option D দিল্লি। ঠিক, তারপরে কোশ্চেন 16 এ চলে যাচ্ছি। একটি স্ক্রু গেজের একটি চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা দেওয়া আছে 50। স্ক্রু গজ আছে, স্ক্রু গেজের মোট ঘর সংখ্যা যেটা দেওয়া আছে স্ক্রু গেজের, সেইটা দেওয়া আছে 50। স্ক্রু গেজের মোট ঘর সংখ্যা 50। স্ক্রু পিচ, ডাইরেক্ট পিচও দিয়ে দিয়েছে। পিচ বলছে 0.5 mm। কোশ্চেন নাম্বার 16 ছেড়ে যাচ্ছি, ছবি দেওয়া আছে, ছবিতে এই চক্রাকার স্কেলের মান তো বোঝাই যাচ্ছে না। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 17 এ চলে যাচ্ছি। আমি এরকম একটা কোশ্চেন তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, একটি ভার্নিয়ার ক্যালিপারের মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের পরিমাপ হচ্ছে 1 mm।
বলছে একটি একটি ভার্নিয়ার ক্যালিপার আছে, তার মূল স্কেলের যে মূল স্কেলটা আছে তার সব থেকে ছোট যেটা মাপা যায় সেটা হচ্ছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার, সব থেকে কম যেটা মাপা যায়। ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 16 ঘরের সঙ্গে মিলছে। সো ভার্নিয়ারের 20 ঘর মানে তুমি ভেবে দেখো এখানে চাইছে কি আমাকে স্থিরাঙ্ক চাইছে, ভার্নিয়ার স্থিরাঙ্ক। সো মনে করো ভার্নিয়ার স্থিরাঙ্ক কি ছিল, y মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু এম ছিল। y ছিল ভার্নিয়ারের ঘর সংখ্যা, x ছিল মূল স্কেলের ঘর সংখ্যা, আর m ছিল মূল স্কেলের যে সব থেকে ছোট মানটা মাপা যায় সেটার ভ্যালু। তো তাহলে y এখানে হবে 20, x হয়ে যাবে 16 আর m যেটা হয়ে যাবে 0.1 সেন্টিমিটার। সো অপশন মিলিমিটার না সেন্টিমিটারে আছে দেখতে হবে, মিলিমিটারে আছে, তার মানে আমি 1 মিলিমিটার নিয়ে নেব, 1 mm। সো 20 minus 16 by 20 into 1 mm, so that is 1 by 5 mm, so 0.4 by এটা, so 5 2 2 mm, তো C হচ্ছে 0.2 mm, 0.2 mm, that is D, again Delhi। তারপর কোন স্লাইড ক্যালিপারে ভার্নিয়ারের m+1 সংখ্যক ঘর মূল স্কেলের m ঘরের সঙ্গে সমান, ঠিক। তো কি বলছে ভার্নিয়ার ক্যালিপারে একই কোশ্চেন, এমনকি আমি এটা ফর্মুলাটাও বুঝবো না। তো বলছে ভার্নিয়ার স্কেল আছে, ভার্নিয়ার স্কেলের যে m+1 ঘর আছে সেটা মূল স্কেলের m ঘরের সঙ্গে মিলছে, ভার্নিয়ার স্কেলের m ঘরে m+1 এর সঙ্গে মূল স্কেলের m মিলছে, তার মানে এটা y হবে, এটা x হবে, ঠিক আছে। তো মূল স্কেলের ঘরের মান, ক্ষুদ্রতম ঘরের মান d দেওয়া আছে, তার মানে mটা d দেওয়া আছে, ঠিক আছে। এই m আর এই m সমান নয়, খেয়াল রাখবে, এটা তো আমি ফর্মুলা জানি, এখানে আমাকে দিয়েছি y হচ্ছে m+1, x হচ্ছে m, আর যেটা আমরা m ধরি এখানে মূল স্কেলের ক্ষুদ্রতম ঘর সেটা d দেওয়া আছে, তাহলে আমার c যেটা হয়ে যাবে, স্থিরাঙ্ক চাইছে মনে হচ্ছে, হ্যাঁ স্থিরাঙ্কের মান, সো y হয়ে যাবে m+1 মাইনাস m বাই y হচ্ছে m+1 ইন্টু d, সো d বাই m+1, দিস ইজ দ্য স্থিরাঙ্ক, এটা স্থিরাঙ্ক হবে d by m+1, that is option A, option A। Next question number 19, question number 19 বলছে কোন ভৌত রাশির মাত্রা দেওয়া আছে, কোন ভৌত রাশি একটা আছে, ভৌত রাশি কিউ লিখছে MALB T-C, এইটা মাত্রা দেওয়া আছে, MLT পরিমাপের ত্রুটির পরিমাপ দেওয়া আছে, বলছে m মাপতে গিয়ে শতকরা ত্রুটি যেটা হচ্ছে α%, m মাপতে গিয়ে, তো এই যে m মাপতে গিয়ে ত্রুটি এটাকে লিখবো কেমন, ডেল্টা m বাই m ইন্টু 100, এটা m মাপতে গিয়ে ত্রুটি, সো m এর ভগ্নাংশ ত্রুটি লিখবো ডেল্টা m বাই m ইন্টু 100, শতকরা ত্রুটি আমরা পেলাম। তারপরে বলছে কোথায় গেল, হ্যাঁ বিটা, এল মাপতে গিয়ে বিটা ত্রুটি এসছে, এল মাপতে গিয়ে বিটা ত্রুটি এসছে, বিটা শতকরা পার্সেন্ট হচ্ছে বিটা পার্সেন্ট এসছে, বিটা পার্সেন্ট ত্রুটি এসছে। তারপরে বলছে গামা, টি মাপতে গিয়ে ডেল্টা টি বাই টি ইন্টু 100 যেটা হচ্ছে সেটা আমাদের হয়ে যাচ্ছে টি গামা। এবার চাইছে কি রাশিটি নির্ণয় মোট ত্রুটির পরিমাণ, এই যে কিউ এর মধ্যে শতকরা ত্রুটি কত আসবে, সো ডেল্টা কিউ বাই কিউ ইন্টু 100, তাহলে কত আসবে, এটা কত চাইছে। সো আমরা এটা জানি, আমরা এটা পড়েছি আগেও, যে এভাবে যদি কোনো কিছু থাকে কিউ ইকুয়ালস টু কোনো এ এক্স বি ওয়াই আর সি জেড যদি থাকে, তখন আমরা এটাকে ডেল্টা কিউ বাই কিউ এক্স ডেল্টা এ বাই এ প্লাস ওয়াই ডেল্টা বি বাই বি প্লাস জেড ডেল্টা সি বাই সি, এইভাবে কিন্তু আমরা লিখতে জানি একে, ঠিক আছে। তাহলে এখানে তো স্যার দেখতে পাচ্ছি ওটাই আছে, এইটা তো নিচে আছে, মানে এই যে টি ইনভার্সটা আছে সেটা কি আছে, টি সি আছে এটা, তাহলে স্যার এখানে তো সহজেই বুঝতে পারছি এ ইন্টু ডেল্টা এম বাই এম প্লাস বি ইন্টু ডেল্টা এল বাই এল প্লাস সি ইন্টু ডেল্টা টি বাই টি। সো কমন মিস্টেক যেটা হয় স্টুডেন্ট, এই যে নিচেরটা থাকে বা এইখানে যখন এইভাবে টি মাইনাস সি থাকবে, তোমার মিস্টেক যেটা হতে পারে সেটা তুমি মাইনাস সি লিখে ফেলবে, এটা কিন্তু তোমার ভুল হতে পারে, ঠিক। বাট যখন আমরা ত্রুটি লিখছি সেই প্লাস থাকুক মাইনাস থাকুক, মাইনাস তো হবে না, সেটা আমাদের প্লাস হতে হবে। তো সেই জন্য আমি এটাকে এমন লিখলাম নিচে
যাতে এর মতো দেখা যায়। সো এটাই তো আমার ডেল্টা কিউ বাই কিউ, এটাই তো আমার ডেল্টা কিউ বাই কিউ। এ প্রত্যেকটাতে 100 যদি গুণ করে দিই, প্রত্যেকটাতে 100 গুণ করে দিলে তারপরে তুমি দেখতে পাচ্ছ ডেল্টা কিউ বাই কিউ ইন্টু 100 ইকুয়ালস টু এ ডেল্টা এম বাই এম ইন্টু 100, প্রত্যেকটাতে 100 গুণ হয়ে যাবে। সো আমি আর লিখছি না। সো শতকরা যেটা হয়ে যাবে সেটা এ ইন্টু এ কত আছে, আচ্ছা এ ইন্টু ডেল্টা এম বাই এম ইন্টু 100, মানে প্রত্যেকটাতে 100 কিন্তু গুণ করে দিচ্ছি, প্রত্যেকটাতে 100 গুণ আছে, এখানেও 100 গুণ। সো এটা এ ইন্টু আলফা হয়ে যাবে প্লাস বি ইন্টু বিটা প্লাস সি ইন্টু গামা। সো ডাইরেক্ট যারা প্র্যাকটিস হয়ে যাবে না, যাদের 2-3 বার প্র্যাকটিস হয়ে যাবে, তারা ডাইরেক্ট এটা দেখে বলতে পারবে এ ইন্টু এম এর শতকরা, মানে এ ইন্টু এম এর ত্রুটি, সো এ ইন্টু আলফা, বি ইন্টু এল এর ত্রুটি, তার মানে ডাইরেক্ট এ ইন্টু আলফা প্লাস বি ইন্টু বিটা প্লাস সি ইন্টু গামা, এটা ডাইরেক্ট অ্যান্সার, এটা ডাইরেক্ট অ্যান্সার। পাওয়ার গুণিতক শতকরা ত্রুটি যেমন যেমন আছে সেভাবে হয়ে যাবে। সো অপশান যেটা হবে, অপশান হবে সবগুলোর অ্যাডিশন, অপশান বি হয়ে যাবে, বি ফর বোম্বে। চলো নেক্সট কোশ্চেন। সো নেক্সট কোশ্চেন বলছে একটি তারের ভর ও প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ এবং দৈর্ঘ্যের পরীক্ষালব্ধ মানগুলি, ঠিক আছে, ভর দেওয়া আছে 0.3 প্লাস মাইনাস, ভর যেটা দেওয়া আছে 0.3 প্লাস মাইনাস 0.003 গ্রাম। আমাদের দৈর্ঘ্য যেটা ব্যাসার্ধ দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ আর লিখছি আমি 0.5 প্লাস 0.005 মিটার, আর দৈর্ঘ্য যেটা আছে একটি তারের দৈর্ঘ্য, মানে তারটা এমন আছে, এটা আর ব্যাসার্ধ, এটা দৈর্ঘ্য আর সাথে এম দেওয়া আছে। সো দৈর্ঘ্য যেটা আছে 6 প্লাস 0.06 সেন্টিমিটার, ওরে বাপরে, একটা মিলিমিটার একটা সেন্টিমিটারে দেওয়া আছে, এটা মিলিমিটারে দেওয়া আছে, এটা মিটারে নয় মিলিমিটার, খেয়াল রাখতে হবে, মিলিমিটার সেন্টিমিটার দুটো মিক্স করে দিয়েছে। সো বলছে তারটি ঘনত্ব গণনায় সর্বোচ্চ ত্রুটির মান কি হবে। ওকে, সো ঘনত্ব আমাকে বের করতে হবে, ঠিক। সো আগে তো আমি ঘনত্বের ফর্মুলা বের করি। সো ঘনত্বের ফর্মুলা, ঘনত্ব যেটা আমি রো লিখছি, কোনো কোনো জায়গায় ডি লেখা থাকে, ঘনত্ব কি হয়ে যায়, ভর বাই আয়তন, ওপরে ভর নিচে আয়তন, ঠিক আছে। সো এখানে তো স্যার ডাইরেক্ট আয়তন আমার দেওয়া নেই, সেই আয়তন আমরা কিভাবে বের করতে পারি, একটি তার যদি এভাবে থাকে, তার যদি প্রস্থচ্ছেদ এ হয়, তাহলে ভলিউম বা আয়তন যেটা হবে এ ইন্টু এল, আর সেটা এও তো দেওয়া নেই, তাহলে হয়ে যাবে পাই আর স্কোয়ার এল, আয়তন যেটা হবে পাই আর স্কোয়ার এল, তাহলে ঘনত্ব আমাদের যেটা হবে সেটা ভর বাই পাই আর স্কোয়ার এল। তো আমি একটা সমীকরণ কিন্তু পেয়ে গেলাম, ঠিক। এবার আমাকে ত্রুটি লিখতে হবে। সো ত্রুটি লেখার সময় ডেল্টা রো বাই রো, এটার থেকে লিখি ডেল্টা রো বাই রো সমান এম যেমন আছে ডেল্টা এম বাই এম, আর এর পাওয়ার আছে, তার মানে 2 ইন্টু ডেল্টা আর বাই আর, কোনো মাইনাস নয় প্লাস। কেউ বলবে স্যার পাইটা তাহলে গেল কোথায়, পাই তো বলা হয়েছে ধ্রুবক, পাইয়ের মধ্যে কোনো ত্রুটি আসবে না। আমি যদি 4-এর মধ্যে ত্রুটি খুঁজি কি করে পাবো, 4 তো 4ই হয়, তার মধ্যে কোনো ত্রুটি আমি পাবো না। সো এটা একটা ভ্যালু যার ত্রুটি হবে না। সো ডেল্টা এল বাই এল, এবার আমাকে শতকরা ত্রুটি না কি চেয়েছে, ত্রুটির সর্বোচ্চ ত্রুটির পরিমাপ কত হবে, শতকরা চাইনি, সর্বোচ্চ ত্রুটি চেয়েছে। সো এখানে ডেল্টা এম আমার কোনটা, এটাই ডেল্টা এম, এটাই হচ্ছে ডেল্টা আর এটাই হচ্ছে ডেল্টা এল, ঠিক আছে। এবার আমি লিখে ফেলি ডেল্টা এম বাই এম 0.003 বাই 0.3। এখানে একক নিয়ে মাথা ঘামাতে হবে না, কারণ এটা যদি মিটার হয় নিচে মিটার আছে, মিটার কেটে যাবে, এটা যদি সেন্টিমিটার হয় এটা সেন্টিমিটার কেটে যাবে, মানে মিলিমিটার, ওগুলো নিয়ে ঝামেলা করতে হবে না। সো 0.003 বাই 0.3, 2 ইন্টু
2 ইন্টু ডেল্টা আর মানে 0.005 বাই 0.5। তো এখানে মিলিমিটার, উপরেও মিলিমিটার নিচেও মিলিমিটার, মিলিমিটার মিলিমিটার কেটে যাবে, ঠিক। তারপরে ডেল্টা এল বাই এল 0.06 ডিভাইড বাই 6। ওকে, তাহলে আসবে ভ্যালু যেটা আসবে 0.01 প্লাস, এটা যদি তুলে দিই 0.02 প্লাস 0.01। ওকে, সো ফাইনালি আমি পাচ্ছি 0.04। ঠিক আছে, তো এটা এসছে। সো অপশানে আমাদের শতকরা, তাহলে শতকরা ত্রুটি চেয়েছে। ঠিক আছে, তো আমাদের যেটা হয়ে যাবে ডেল্টা রো বাই রো ইন্টু 100, তাহলে কত হয়ে যাবে 0.04 ইন্টু 100, সো দ্যাট ইজ 4%। শতকরা ত্রুটি যেটা ঘনত্ব পরিমাপ করতে হবে, ঘনত্ব পরিমাপ করলে যে ত্রুটিটা আসবে সেটা আসবে। তো এখান থেকে শেখার বিষয় এটা ছিল দুটো জিনিস, এক হচ্ছে আর স্কোয়ার এল স্কোয়ার নিচে থাকলেও কি হবে, এগুলো প্লাস হবে। ঠিক আছে, আর পাই যেটা আছে তার কোনো ত্রুটি কিন্তু আসবে না, ওটা ধ্রুবক। নেক্সট কোশ্চেন নাম্বার 21, যেটা আমি ভিডিও লেকচারে করিয়ে দিয়েছি। একটি মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য যেটা আছে 1 মিলিমিটার, এরও ভার্নিয়ার যন্ত্রগুলির কোনটি স্থিরাঙ্ক 0.1 মিলিমিটার হবে, মানে 21 এটা যেটা আছে এটা আমি করিয়ে দিয়েছি। তারপরে কোশ্চেনে যাচ্ছি 22, যদি কোনো একটি বস্তুর যাদের বইয়ের সঙ্গে ম্যাচ করছে না, নতুন এডিশন ম্যাচ করছে না, আমি কিন্তু কোশ্চেন নিচে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো হতে পারে তোমার কোশ্চেনের সিরিয়াল নাম্বার আর এখানে সিরিয়াল নাম্বার নাও ম্যাচ করতে পারে। ঠিক আছে, বাট কোশ্চেনগুলো থাকবে। যদি কোনো বস্তুর ভর বেগের পরিমাপের ক্ষেত্রে ত্রুটির পরিমাপ 50% হচ্ছে, বলছে একটি বস্তুর ভর বেগের পরিমাপের ক্ষেত্রে ত্রুটি, ভর বেগকে আমরা পি লিখি, ভর বেগকে লেখা হয় পি। সো সেই পি পরিমাপে যে ত্রুটি এসছে সেটা 50% এসছে, মানে পি বাই ডেল্টা পি বাই পি ইন্টু 100, সেটা আমাদের 50 এসছে, 50%। এবার বলছে যদি ওই বস্তুর গতিশক্তির পরিমাপের ক্ষেত্রে ত্রুটি কত হবে, গতিশক্তি পরিমাপের ক্ষেত্রে ত্রুটি কত হবে, ডেল্টা ভি বাই ভি ইন্টু 100টা, তাহলে আমাদের কত হবে, এটা কিন্তু গতিবেগ, তো ভরবেগ দেওয়া আছে তার সঙ্গে গতিবেগের চেয়েছে। ঠিক আছে, তো এরকম কোশ্চেনগুলো কিভাবে করব, প্রথম কথা, এই কোশ্চেনে যে পার্সেন্টেজটা দেওয়া হয়েছে সেটা অনেকটাই বেশি দেওয়া আছে। এটা যদি কম হতো তাহলে একটা সহজ মেথডে করা যেত, যদি 5%-এর নিচে থাকতো, বাট এখানে 50%-এর নিচে আছে। মানে যদি কখনো এরকম কোশ্চেন থাকে, আমি এটা তারপরের একটা কোশ্চেন আছে সেটা আমি করিয়ে দিচ্ছি, তারপরে 22-এ করছি। 23-এ একটা কোশ্চেন আছে, বলছে ভর ও দ্রুতি পরিমাপের ত্রুটি হচ্ছে 2%, 3%। ভর পরিমাপের যে ত্রুটি এসছে সেটা বলছে 2%। ঠিক আছে, আর দ্রুতি পরিমাপের ত্রুটি 3%, 2% আর 3% আছে। ওকে, বলছে ভর ও দ্রুতি পরিমাপের সাথে গতিশক্তি পরিমাপের ত্রুটি কত হবে, গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি, গতিশক্তি পরিমাপের ত্রুটি, গতিশক্তি ডেল্টা কে আমি কে লিখছি, ঠিক আছে, বাই কে, গতিশক্তি বা ই কে লেখে। সো গতিশক্তি পরিমাপ করতে গেলে আমাদের ত্রুটি কত হবে। সো প্রথমে আমি এটাতে পরে যাচ্ছি, আমি কম্পেয়ার করার জন্য কিন্তু লিখছি। সো কি কে আমরা জানি হাফ এম ভি স্কোয়ার হয়, ঠিক, তাহলে হাফ এম ভি স্কোয়ার যদি গতিশক্তি হয়ে যায় তাহলে স্যার আমরা এটাকে ডেল্টা কে বাই কে ইন্টু হাফের তো কিছু আসবে না, ডেল্টা এম বাই এম প্লাস 2 ইন্টু ডেল্টা ভি বাই ভি। পাওয়ারগুলো কিন্তু আসবে, পাওয়ারগুলোকে ধ্রুবক ব্যাপার ছেড়ে দেবে না, বলবে স্যার তো ধ্রুবকগুলোকে ছেড়ে দিতে বলেছে। এই ধ্রুবক, এটা ঘাত সবসময় এখানে গুণ হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি যদি দুই পাশে 100 গুণ করে দিই, এটা 100 গুণ করছি, এখানেও 100 মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে ডেল্টা এম বাই এম ইন্টু 100 2 প্লাস 2 ইন্টু 3, সো এখান থেকে তুমি পাবে 8%। ঠিক, সো কেউ বলবে স্যার আমি তাহলে এই যে কোশ্চেনটা আছে পি আর ভির মধ্যে সম্পর্ক বের করে নিই, সম্পর্ক বের করে ওভাবে কোশ্চেন করে নিই। সো এই যে কোশ্চেনটা আছে এটার অ্যান্সার হবে 8%। ঠিক আছে, 8% ওটা হয়ে গেল। তাহলে স্যার আমি কি এই কোশ্চেনকে এমন করতে পারি, দেখো কেমন করার চেষ্টা করছি আমি। সো পি ইকুয়ালস টু এম বি হয়, ঠিক, খুব কিন্তু ইম্পর্টেন্ট ফর্মুলা লিখছি, পি ইকুয়ালস টু এম বি হয়, আর
এখানে গতি শক্তি যেটা হবে সেটা ভি হচ্ছে। তাহলে আমি কি এমন লিখতে পারি ডেল্টা পি বাই পি ডেল্টা এম বাই এম প্লাস ডেল্টা ভি বাই ভি দিয়ে স্যার আমি এখানে 50 আছে তো 50 বসিয়ে দিচ্ছি, দ্যাট ইজ ইকুয়ালস টু এম এর কোনো তো এম এর কিছু দেওয়া নেই, এম এর পরিমাপ ওয়েট কোশ্চেন, যদি কোনো বস্তু ভরবেগের পরিমাপের ত্রুটির পরিমাণ এটা, আচ্ছা ভরবেগের পরিমাপের ত্রুটির পরিমাপ এটা দেওয়া আছে, ওই বস্তুর গতি শক্তির আচ্ছা সরি গতি শক্তি পরিমাপ মানে কে চাইছে, আমি ভি লিখে দিয়েছি, গতি শক্তি পরিমাপ চাইছে সেই জন্য গড়বড় হচ্ছে, গতি শক্তি পরিমাপের ত্রুটি চাইছে, গতি শক্তি পরিমাপ মানে এটা। তো এবার দেখো, তো পি যদি এমবি হয় আর গতি শক্তি যদি কে হাফ এম ভি স্কোয়ার হয়, তাহলে আমি এই যে এটাকে হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম লিখতে পারি, কেটাকে এটা যদি লিখতে পারি তাহলে এই যে এম স্কোয়ার ভি স্কোয়ার এটা তো পি স্কোয়ার হবে, তাহলে গতি শক্তিকে আমি লিখতে পারি পি স্কোয়ার বাই 2m। খুবই একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, অনেক জায়গায় কাজে লাগে, পুরো 11তে দেখবে 12-এ গিয়েও দেখবে এই ফর্মুলা আমি ইউজ করছি। গতি শক্তি যেটা হয়ে যায় সেটা ভর বেগের সঙ্গে পি স্কোয়ার বাই 2m হয়। তাহলে স্যার এটার মতো আমি এখানে এভাবে লিখতে পারি ডেল্টা কে বাই কে ইকুয়ালস টু 2 ইন্টু ডেল্টা পি বাই পি প্লাস ডেল্টা এম বাই এম। ঠিক, দিয়ে আমি কি করব, এখানে 2 ইন্টু 50 বসাবো, ডেল্টা পি বাই পি 50, আর ভর যেটা আছে 2m, সেই ভরের তো আমাদের কিছু দেওয়া নেই, তো ভরের আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, ভরের সম্পর্কে কিছু বলা নেই, ভর বেগের পরিবর্তন দেওয়া আছে। ঠিক, তাহলে ডেল্টা এম বাই এম যেটা আছে সেটাকে বাদ দিলাম, তাহলে অ্যান্সার যেটা আসবে 100 আসবে। ডেল্টা কে বাই কে 50% দেওয়া আছে, মানে 100 গুণ করে 50%, ঠিক আছে 2%, সো 100% হচ্ছে ডেল্টা কে বাই কে। সো তোমার অপশান যেটা তাহলে দাঁড়াবে সেটা আমাদের বি দাঁড়ানোর কথা ছিল এই হিসেবে, কারণ আমি এইভাবে করেছি স্যার, সেইভাবে তাহলে এটাও এইভাবে হওয়ার কথা ছিল, বাট এইভাবে হবে না, কারণ এখানে যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেটা অনেক বেশি পার্সেন্টেজ, 50%। তো এখানে তোমরা যেটা দেখবে 2% 3%, সো কখনো যদি 5%-এর ভ্যালুর নিচে থাকে তখন তোমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করো, ডাইরেক্ট এইটা যেটা আছে। বাট তাহলে স্যার এইখানে কিরকম করব, এখানে 50% দিয়ে দিয়েছে, সো 50% দিয়ে দিয়েছে, তো আমরা কি করতে পারি এবার দেখা যাক। এবার আমি অন্য মেথডে যাচ্ছি, এইখানে দেখো, ধরে নাও প্রাথমিক যে প্রথমে যে ভরবেগ ছিল সেটাকে আমি 100p ধরে নিচ্ছি, 100p প্রথমে, তাহলে পরে কি হয়ে গেছে 50% কি হয়েছে, চেঞ্জ হয়েছে, 50% ভরবেগ পরিমাপের ক্ষেত্রে পরে কি হয়েছে 50%, মানে পরে আমি 100p লিখতে পারি, আমাকে তো বলেছে মানে 100-তে 50-এর চেঞ্জ হয়, তার মানে 100 ধরে নিয়েছি সহজেই, আমি 100p লিখেছি, তার মানে পরের যে ভরবেগ হবে সেটা কি হবে 150p, তো তাহলে এতে কত আসবে, 50-এর ডিফারেন্স কিন্তু আসবে। ঠিক আছে, সো এটা p1, এটা হচ্ছে p2, তাহলে আমাদের ডেল্টা পি কি হবে, p2 মাইনাস p1। সো আমাদের এটা যেটা আছে সেটা তাহলে কত হচ্ছে, এটা। সো এবার আমি কে লিখতে চাইছি, এটা লিখে ফেললাম, এবার আমি কে লিখতে চাইছি, p1 p2 লিখলাম সহজেই। p1 p2 কেমন লিখবো, 50% দেওয়া আছে, আমি 100 ধরবো, কেন 100 ধরবো, পার্সেন্ট শত করাতে হয়, তো প্রথমটাকে 100p ধরলাম, তারপরেরটা 50%-এর ডিফারেন্স আছে, পার্থক্য আছে, তাহলে 100-তে 50-এর পার্সেন্টেজ, তাহলে 150p, p1 p2 লিখে ফেললাম। এবার আমি দেখলাম কে যেটা হয় সেটা পির সমানুপাতিক হচ্ছে, 2m কে বাদ দিচ্ছি, কে যেটা হচ্ছে p স্কোয়ারের সমানুপাতিক হচ্ছে, p স্কোয়ারের সমানুপাতিক হচ্ছে কে, তার মানে নিশ্চয়ই k1 হয়ে যাবে p1 স্কোয়ার, k2 হয়ে যাবে p2 স্কোয়ার। ঠিক, তো তাহলে ডেল্টা কে আমি কি লিখবো, ডেল্টা কে হয়ে যাবে k2 মাইনাস k1, বাট আমার চাই কি ডেল্টা কে বাই কে ইন্টু 100, তার মানে ডেল্টা কে বাই কে ইন্টু 100 হয়ে যাবে k2 মাইনাস k1 বাই k1 ইন্টু 100।
এবার সহজ ব্যাপার দেখো, k1 p1 স্কোয়ার হচ্ছে k2 p2 স্কোয়ার হচ্ছে, তাহলে আমার যেটা আসবে ডেল্টা k বাই k p2 স্কোয়ার মাইনাস p1 স্কোয়ার বাই p1 স্কোয়ার ইন্টু 100, এটাই অ্যান্সার। দিস ইজ দি অ্যান্সার। সো p2 স্কোয়ার p2 স্কোয়ার কত হবে 150p, 150 স্কোয়ার p স্কোয়ার মাইনাস p1 হয়ে যাবে 100 স্কোয়ার p স্কোয়ার বাই নিচে হয়ে যাবে 100 স্কোয়ার p স্কোয়ার ইন্টু 100। এবার p স্কোয়ার গুলো উড়ে যাবে, এবার বাকি ক্যালকুলেশনটা সহজ বানাবো কি করে? বাকি ক্যালকুলেশন সহজ বানানোর উপায় আছে। 150 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার বাই 100 স্কোয়ার ইন্টু 100 আছে, ঠিক? এটাই তো আমার ডেল্টা কে বাই কে ইন্টু 100 যেটা আমাকে চেয়েছে। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয়ে যায়। তাহলে উপরেরটাকে আমি লিখতে পারি 150 মাইনাস 100 ইন্টু 150 প্লাস 100, সহজ করছি, কোনো স্কোয়ার করতে হবে না, বাই এই 100 একটা কেটে যাবে, সো বাই 100। এখান থেকে আসবে 50, এখান থেকে আসবে 250 বাই 100, সো 0 0 কাটলাম 125%, ঠিক? সো এখান থেকে একটা শেখার বিষয় এটাই ছিল, যখনই আমাদের ত্রুটি বেশি দিয়ে দেবে, খুব বেশি 11%, 12%, 30%, 40%, 50%, যত বেশি হতে যাবে না তখন কি হবে, যে আমাদের যে এই মেথড দিয়ে যে অ্যান্সারটা বের করি সেই অ্যান্সারটার থেকে তত ভ্যালু দূরে চলে যাবে। মানে এটা একটা অ্যাপ্রক্স মেথড, যেটা তখনই কাজ করে যখন এই ভ্যালুগুলো মানে ত্রুটিগুলো 5%, মানে 5%, 2%, 3%, তখন কিন্তু সহজে আমরা এটা দিয়ে করতে পারবো। তার মানে তখন কি আমরা এটা ব্যবহার করতে পারি না? হ্যাঁ, এটা ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করলে দেখা যাবে এই যে এটা যেটা আছে কাছাকাছি অ্যান্সার আছে, কাছাকাছি অ্যান্সার আসবে। এটা যে অ্যান্সার, এটা যদি 10%-এর জায়গায় 5% হতো, তো আমি দেখিয়ে দিচ্ছি যে কাছাকাছি অ্যান্সার যদি এটা আমাদের 5% হতো, এটা যদি 5% হতো, শিখে নাও যে আমাকে জিনিসটা শিখতে হবে আমি এইটা কখন ব্যবহার করব আর কোনটা হচ্ছে শর্ট ট্রিক কখন ব্যবহার করব। শর্ট যেটা যদি 5% হতো তাহলে এই মেথড দিয়ে কত আসতো? এটা 105 হতো, এটা 105 হতো। তাহলে নিশ্চয়ই এইখানে যেটা আছে এটা 105 স্কোয়ার 100 স্কোয়ার, তার মানে 105 বাই এটা। সো তখন আমার অ্যান্সার যেটা আসতো, তুমি দেখো খেয়াল করে, যে 5 ইন্টু 105 প্লাস 100, মানে 205 বাই 100, ঠিক আছে? সো এখান থেকে তুমি যেটা পাবে 5 ইন্টু 2.05, তার মানে হচ্ছে 5 5 25, 2 5, 10.25% এসছে। 10.25% এটা থেকে আসবে। তো তুমি বলবে স্যার আমি এত কষ্ট করে 10.25 আনছি, আমি এখান থেকে স্যার দেখতে পাচ্ছি 2 ইন্টু ডেল্টা পি বাই পি 5%, তো সেটা তো 10% চলে আসছে, প্রায় কাছাকাছি দুটো ভ্যালু এসছে, প্রায় কাছাকাছি। তার মানে এটাই যে যত কম পার্সেন্টেজ হবে না তত কি হবে, তুমি এই মেথডটাকে ব্যবহার করতে পারবে। এই যে ত্রুটির যে মেথডটা, ত্রুটির বিস্তারের যে ফর্মুলা, সেটা ব্যবহার করতে পারবে। না হলে খুব বেশি হলে তখন তোমাকে এইভাবে লিখে করতে হবে। তো আমাদের যেহেতু 50% ছিল, তাহলে আমাদেরকে এই মেথডটা ব্যবহার করতে হবে, ঠিক? এই মেথড থেকে 100% আসছিল, আর এই মেথড থেকে 125% আসছে তোমাদের যে কোশ্চেনটা আছে। তো যত কি হবে পার্সেন্টেজ বেশি হবে, তত কি হবে আমরা এই মেথডটাকে ব্যবহার করব, এটা করব না, ঠিক? তো আশা করি তোমাদের এটা শেখাতে পারলাম যেন ভুল না হয়। বাট তোমাদের এটা বুঝতে হবে যে কখন আমরা এটা করব, এটা কিন্তু সহজেই আমাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো একটু খেয়াল করবে। তারপরে কোশ্চেন, সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার যোগফল করতে হবে আমাকে। কোশ্চেন নাম্বার 24। সো দুটো নাম্বার দেওয়া আছে, সেই দুটো নাম্বারকে আমাকে যোগ করতে হবে। কেমন? 6.75 ইন্টু 10 টু দি পাওয়ার 3 সেমি আছে, তাকে আমাকে যোগ করতে হবে 4.5252 ইন্টু 10 টু দি পাওয়ার 2 সেমি। এবার কি হবে, এই দুটোকে যোগ করে আমাকে রাশি দুটির যোগফল বের করতে হবে। অপশান দেওয়া আছে দেখ। তো এবার কিভাবে যোগ করব? পাওয়ার তো আলাদা আছে, পাওয়ার ঘাত তো আলাদা আছে, আর আমাদের এই নিয়ম আছে যদি ঘাত পরিবর্তন করতে হয় তাহলে আমাদের তাৎপর্যপূর্ণ সংখ্যা যেন একই থাকে, না চেঞ্জ হয়ে যায়।
তাহলে আমাকে এখানে আমি এক কাজ করতে পারি, 10 টু দি পাওয়ার 2 কে 3 বানাতে পারি বা 10 টু দি পাওয়ার 3 কে 2 বানাতে পারি। তাহলে আমি যদি এটাকে এমন লিখে ফেলি 67.5 ইন্টু 10 টু দি পাওয়ার 2 সেমি, তাহলে কিন্তু কোনো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার পরিবর্তন হচ্ছে না। এখানে 3 ছিল, অলরেডি 3ই আছে, ঠিক আছে। তো একটাকে আমি 10কে মাল্টিপ্লাই করে দিয়েছি, গুণ করে দিয়েছি। তাহলে দেখতে পাচ্ছি স্যার 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 2। এবার কিন্তু যোগ করতে পারবো স্যার। তাহলে 4.52 ইন্টু 10 টু দি পাওয়ার 2, তার মানে 10 টু দি পাওয়ার 2 কে আমি কমন বের করে নেব। তো এই দুটোর যোগ এবার আমি করতে পারবো। 67.5 ইন্টু 10 টু দি পাওয়ার 2 প্লাস 4.52 ইন্টু 10 টু দি পাওয়ার 2। সো 67.5 প্লাস 4.52 ইন্টু 10 টু দি পাওয়ার 2, ঠিক। সো এখান থেকে আমরা পাবো 2 5 5 10 7 4 11 62 72.02 ইন্টু 10 টু দি পাওয়ার 2, ঠিক 72.02। 2 আসবে, 5 5 10 7 1 7 4 11, হ্যাঁ এটা। এবার আমাকে যোগফলের পরে নিয়মটা, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার নিয়মটা মনে রাখতে হবে যে যোগফলের সময় দশমিকের পরে যত কম অঙ্ক সংখ্যা থাকে সেটাই কিন্তু যোগফলে রাখতে হবে। তো এখানে তো 0.5 আছে, একটা অঙ্ক সংখ্যা আছে, এখানে দুটো আছে, তাহলে আমাকে নিশ্চয়ই এখানে একটা অঙ্ক সংখ্যায় আনতে হবে। সো 2কে নিশ্চয়ই সরাতে হবে। 2কে সরাতে হলে 2 তো 5-এর থেকে কম আছে, 2 হচ্ছে এক্সম্যান, 5-এর থেকে কম, তাহলে এই জিরোতে কোনো পরিবর্তন হবে না। তো 72.0 ইন্টু 10 টু দি পাওয়ার 2। কেউ পাকামো মেরে 72 ইন্টু 10 টু দি পাওয়ার 2 লিখবে না, কারণ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বদলে যাচ্ছে। এখানে 3টে আছে, এখানে 2টো হচ্ছে। তো 72.0 ইন্টু 10 টু দি পাওয়ার 2 অ্যান্সার কোথায় আছে দেখো, 2 সেমি, ঠিক। সো অপশন বি হচ্ছে, বি ফর বোম্বে। কেউ আমাকে এটা বলতে পারে স্যার এইটাকে যদি আমি 3 বানিয়ে যোগ করি, এটাকে 10 টু দি পাওয়ার 3 বানিয়ে, দেখো সেটাও করতে পারো। আমি একে বদলাবো না, আমি একে বদলাবো স্যার। তাহলে একে যদি বদলাই তাহলে আমি এটা করতে পারি 0.452 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এটাকে আমি এমন লিখতে পারি, দেখে নাও। কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কোনো পরিবর্তন আসেনি, 3টে ছিল, 3টে আছে। এবার আমি যোগ করে দেখি স্যার 6.75 সাথে 452 আর 10 টু দি পাওয়ার 3 তো আমার মাল্টিপ্লিকেশনে আছে। মানে আমি এবার যেটা করব সেটা হচ্ছে 6.753 আর এখানে দশমিকটা চলে আসবে আর এটা 3 হয়ে যাবে। সো 10 টু দি পাওয়ার 3 আসবে, এইটা হবে 6.75 আর এইটা হবে এইটা, ঠিক আছে। তো এখানে এবার যোগ করি। সো 2 5 5 10 হাতে 1 7 4 11 12, তো 7.202 আসছে। সো 7.202 ইন্টু 10 টু দি পাওয়ার 3। এবার আমাকে নিয়মে যেতে হবে, সে কতগুলো অঙ্ক সংখ্যা আছে, এখানে 2টো আছে দশমিকের পর, এখানে 3টে আছে, তার মানে আমাকে 2টো রাখতে হবে। সো 2টো রাখতে হবে, 2কে সরাতে হবে। 2কে সরাতে হলে আমার 7.20 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এসছে, ঠিক। এবার অ্যান্সারে আমার 10 টু দি পাওয়ার 2তে আছে। সো একটা 10কে নিয়ে মাল্টিপ্লাই করে দাও, 72 ইন্টু 0 10 টু দি পাওয়ার 2। সো আমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, এটাতেও 3টে আছে, এটাতেও 3টে আছে। সো অ্যান্সার আমার বি হয়ে যাবে। সো দুটো দিক থেকে বি হয়ে যাবে। তো যখনই এরকম কোশ্চেন আসবে তখন তোমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমাদের মাত্রা যেন কি বলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা পরিবর্তন না হয়ে যায়, ঠিক আছে। তারপরে আমি বাকি যোগ বিয়োগগুলো করব। সো প্রথম সিরিজটা এই পর্যন্ত থাকবে। তো এরপরে আমরা কি করব, দ্বিতীয় সিরিজ নিয়ে আসব এই চ্যাপ্টারের। তারপরে আমরা ভেক্টর শুরু করব। ভেক্টর ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু সবই হয়, ঠিক। সো পড়তে থাকো, নোটস বানাতে থাকো, কোশ্চেন প্র্যাকটিস করার সময় যে থিওরিগুলো তুমি নিতে পারছো সেগুলোকে, পদ্ধতিগুলোকে মনে রাখো। কোশ্চেন মনে রাখলে হবে না, পদ্ধতি মনে রাখো, ঠিক আছে। তো ধন্যবাদ, সবাই ভালো করে পড়ো, সবার এক্সামও ভালো হবে। আচ্ছা।